হাই এভরিওয়ান। লোকজন অনেক সময় কমেন্ট করে ইউটিউবে যে স্যার আপনি অনেকটা সময় রানার মতো দেখতে। তো আনফর্চুনেটলি এই প্রফেশনে তো সময় রানার মতো হওয়াটা খুব চাপের ব্যাপার। আমি বরং একটু রাজ সামানের মতোই হওয়া ট্রাই করলাম। মানে পডকাস্ট অনেক দিন আগেই স্টার্ট করেছিলাম, মানে এই চ্যানেলে যারা অনেক দিন আগেকার সাবস্ক্রাইবার, পুরনো সাবস্ক্রাইবার, 4-5 বছর আগে পডকাস্টের কিছু ভিডিও ছিল। তো মাঝখানে কিছুদিন একটু আমি পজ নিয়ে, মানে ওখানে শুধু সাবজেক্ট কন্টেন্ট দিয়েছি, কিন্তু কোনো না কোনো জায়গায় আমার এটা মনে হয়েছে যে স্টুডেন্টদের মোটিভেশনের জন্য পডকাস্ট, বা যারা ভালো রেজাল্ট করছে বা করেছে তাদের একটা এক্সপিরিয়েন্স বা ইন্টারভিউ নেওয়া দরকার। আমি দেখছি এখন অনেক স্যাররাই আসছেন, সেটা দেখেও ভালো লাগছে। তো আজকে আমি আবার অনেক দিন পরে নতুন একটা ভিডিও নিয়ে আসছি। আজকে আমাদের গেস্ট অরিত্র অরিত্র মণ্ডল। অরিত্র 607 নাম্বার পেয়ে রিনিট 2026-এ 8028 র্যাঙ্ক করেছে, মানে হুইচ ইজ ভেরি ভেরি গুড অ্যান্ড সিগনিফিকেন্ট। আর ফিজিক্সে ওর পার্সেন্টেজ খুবই ভালো, 99.68। তো মানে সব কিছুর মধ্যে ফিজিক্সের পার্সেন্টেজটাই সব থেকে বেস্ট। তো আমি অরিত্রকে ডাকবো অরিত্র থেকে কিছু শুনে নেওয়ার জন্য। আচ্ছা, এবারে আপনারা নেক্সট ট্রানজিশন ভিডিওতে চলে যাবেন। অরিত্র আসবে আমাদের সাথে। তো অরিত্র, দেখ, আমি এই ভিডিওতে টোটাল যে প্রিপারেশন স্ট্র্যাটেজি বা তুই কেন চুজ করবি, মানে why NEET, why not JEE বা এনি আদার অপশন, যদি তুই JEE দিয়েছিস কেন ঠিকঠাক একটা রেজাল্ট করেছিস, স্টিল আমার ফার্স্ট কোশ্চেন তোকে এটাই হবে যে কেন, why NEET? নিট একটা নিট যে আমরা একটা যে ডক্টর হওয়ার একটা সবার একটা স্বপ্ন থাকে, তো ডক্টরটা কি, ইঞ্জিনিয়ার, আরো তো অনেক রকম জব থাকলেও ডক্টরদের একটা একটা পিয়াস জব, এই লাইফ সেভিং জব। যে আমি একটা কোনো একটা মুমূর্ষু ব্যক্তি, কোনো একটা খুব পেনে আছে সে ব্যক্তিটার কাছ থেকে আমি তাকে কোনোভাবে তাকে মেডিসিন দিয়ে, কোনোভাবে তার সার্জারি করে তাকে নানান রকম ভাবে আমরা হেল্প করতে পারছি, তার সেই কঠোর মানে একটা খুব যন্ত্রণাদায়ক পেনটাকে আমরা আটকাতে পারছি। তো এই সমস্ত জিনিসগুলোর জন্য ডক্টররা, সোসাইটির, যদি বলা হয় টিচাররা অবভিয়াস যে তারা একটা যেটা শিক্ষার মেরুদণ্ড, একটা মানে ডক্টররা তৈরি করছে শিক্ষকরা। তো বাবা মার পরে যদি শিক্ষকরা হয়, তো তারপরে ভগবানের পরে তো ডাক্তাররা হয়। তো ইনিশিয়াল ডেজ মানে তুই ক্লাস 11 থেকেই ভেবেছিলি যে আমি নিট দেবো, মানে একদম প্রথম থেকে, বা ক্লাস 10 যখন দিচ্ছিস? না, 11 না, আমি 9 থেকে ভেবেছিলাম। 9 থেকে, মানে অরিত্র একটা জিনিস এখানে খুব মোটিভেট যে অরিত্র আর্লি স্টার্ট করেছে, মানে অরিত্র 9 থেকে একটা মোটামুটি ফোকাস যে আমি নিটের দিকে যাব। তো ওর মাইন্ডটাকে ওইভাবে ম্যাচিওর করেছে যে না, আমি নিটের দিকে যাবো, মানে আমাকে ওই ওরিয়েন্টেড চিন্তা ভাবনা করতে হবে, বা হয়তো ওইভাবে মানে শুরুটা করে দেয়। 9 এ 11 এরটা, 10 এ 12 এরটা, এরকম একটা রিদিম থাকে, মানে ম্যাচিং ম্যাচিং করে পড়া। ফাউন্ডেশন যেটাকে আমরা বলছি, 9 এ কিছুটা, 11 কিছুটা, 10 এ কিছুটা, 12, হ্যাঁ, মানে একটু আর্লি স্টার্ট করেছে। আচ্ছা অরিত্র, একটা কথা বল, মানে তুই কি টাইপের রেজাল্ট, তুই যখন স্টার্ট করেছিলি তুই কোনো টার্গেট নিয়ে করেছিলি কি আমি এই রেজাল্ট করতে চাই বা আমি এই র্যাঙ্ক চাই? মানে তোর 108028 র্যাঙ্ক হয়েছে, মানে হুইচ ইজ এ ফেনোমেনাল র্যাঙ্ক, বাট তুই কোনো টার্গেট করেছিলি কি বিলো 5000, বিলো 10,000 বা এরকম কোনো র্যাঙ্ক? এমনি জাস্ট স্টার্ট করেছিলি দেখা যাবে আমি পড়তে থাকি কোনটা? মোটামুটি 9-10 এ যখন পড়তাম তখন এরকম একটা আমাদেরকে বলা হতো যে যত মানে ফার্স্ট বার দিতে হবে, ফার্স্ট বারে ক্লিয়ার করতে হবে। ধীরে ধীরে যত আমরা পড়তে থাকি, 9 এর পর 10, 10 এর পর 11, 12 যখন আমরা ঢুকে যাই, তখন নিজেদের পারফরমেন্স আমরা বুঝতে পারি, টিচাররা বুঝতে পারে, তখন তাদের মক টেস্টের মধ্যে দিয়ে আমরা নিজেদের স্কোর গুলোকে বুঝতে পারি। তত স্কোর জানার মাধ্যমে আমরা শেষ অব্দি এরকম একটা জায়গায় পৌঁছে গেছিলাম যে মনে হচ্ছিল 5,000-এর নিচে বা 5,000, বিলো 5,000 একটা র্যাঙ্ক হওয়ার প্রবাবিলিটি আছে। তো ফার্স্টে হয়েও ছিল 665, যেটা প্রথমে মানে প্রথমবার যেটা নিট হয়েছিল তারপর ক্যান্সেল হয়ে গেছিল। তো 665 একটা র্যাঙ্ক হয়েও ছিল, যেটাতে অবভিয়াসলি বিলো 5,000। ফার্স্ট ইয়ারে 2023 তে, 2022 তে, 21 এ, 24টা একটা ট্র্যাজেডি মোমেন্ট ছিল, ওটা যদি বাদ দিই, বা 25 এ একটা খুব মানে 665 এ খুব ভালো র্যাঙ্ক হতো, ওটাও যদি বাদ দিই, তার আগের নর্মাল কেসে ওটাতে বিলো 5,000 হয়ে যেত। বাট তারপরে একটু র্যাঙ্কটা ইনফ্লেকশন হয়, একটু মানে হঠাৎ করে রিফ্লেকশন হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে তুই অ্যারাউন্ড 5,000 ভেবেছিলাম। হ্যাঁ, 8,000, ওটাও ডিসেন্ট র্যাঙ্ক ডিসেন্ট হয়ে গেছে।
তো ইনিশিয়াল ডেজে মানে ক্লাস 11 এর শুরুতে তোর প্রিপারেশন কেমন ছিল, মানে তুই কিভাবে অ্যাপ্রোচ করতিস, তুই টাইম ম্যানেজমেন্ট কিভাবে করতিস? স্টার্টিং তো খুব আমাদের মনে খুব এনজয়মেন্ট থাকে, প্রচুর মনে ফুর্তি থাকে যে আমরা মানে কোনো নতুন নতুন চ্যাপ্টার পড়ছি, ইন্টারেস্টিং চ্যাপ্টার, তখন ওগুলোর প্রতি একটা আলাদা রকমের ইন্টারেস্ট তৈরি হয়। ইনিশিয়ালি খুব ভালোই তৈরি হয়, কিন্তু ধীরে ধীরে যখন ওই একই জিনিসকে বারবার বারবার পড়তে হয়, তার আরো ডিপে যেতে হয়। পুরোনো চ্যাপ্টার গুলো সে ভুলে যায়, আমরা হ্যাঁ, হয়তো হ্যাঁ। রোটেশন পড়ছি, তখন 1D 2D কি 2Dর কোনো একটা উইন্ড এয়ারপ্লেন প্রবলেম হ্যাঁ, ভুলে হ্যাঁ, গেলাম, হ্যাঁ। উইন্ড স্ক্রিন প্রবলেম ভুলে গেলাম, তো সেগুলোকে তুই রিভাইজ করতিস, টাইম হুম, 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 কিভাবে হুম, হুম। করতিস? ও যখন মানে ম্যাক্সিমাম টাইম আমি 11-এ তো তেমন একটা কোচিং টোচিং নিইনি, মানে তখন আমি আকাশে পড়িনি, মানে 11-এর প্রায় মিডিল বা তারপর থেকে আমি আকাশে অ্যাডমিট হয়েছিলাম। কোনো স্যার বা কোনো মানে কোনো ইস্যু সবার নাম নিতে পারিস, মানে হুম, কোনো প্রবলেম নেই, হুম, ইউ হুম, ক্যান হুম, অ্যাপ্রিশিয়েট এনিওয়ান। হুম, হুম। হ্যাঁ। তো প্রথমে তো আমি ওরকমই একটা মানে জাস্ট স্যাররা যা বলতো, স্যাররা যা করতো, আমি প্রথম থেকে আমি মনে করি, আমি এখনো সবাইকেই বলি যে বই নয়, স্যারেরা যেটা বলছে, স্যারেরা যেটা ক্লাসে করাচ্ছে ওটা র মেটেরিয়াল, বইয়ে আমাদেরকে পড়ে সেখান থেকে বাদ দিয়ে বেছে বেছে খুঁজে খুঁজে পড়তে হবে, বাট স্যারেরা যেটা বলছে সেটা যদি আমরা ক্লাসে মন দিয়ে শুনি তাহলে ওটাই র মেটেরিয়াল, ওখান থেকে আমাদের মানে আমি তো ওটাই পড়ে গেছিলাম পরীক্ষার আগে, কনসেপ্ট। ওখানে ডেভেলপ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তারপর আমি বই পড়ি, বাকিটা নিজের ইন্টেলিজেন্স দিয়ে সেটা করে নিতে পারবে, কিন্তু কনসেপ্ট গ্রো করা, থিওরি জানা, সবকিছু ক্লাসে 90 to 95% কমপ্লিট করে নেওয়া সবার থেকে ভালো, তাহলে মানে ঘরে আমরা প্র্যাকটিসে বেশি সময় দিতে পারবো। ক্লাসগুলো খুব মন দিয়ে হুম, করতে হবে, ক্লাসগুলো মন দিয়ে মন দিয়ে করলাম, তারপর আমি বাড়িতে গিয়ে বই দেখলাম, কোনো হুম, লেকচার দেখলাম, টিউটোরিয়াল দেখলাম, ঠিক আছে, বাট টিচারদের যেটা অফলাইন ক্লাস হুম। সেটা ভালো করে ওই যে, follow হ্যাঁ, করছি। হ্যাঁ। নেক্সট অরিত্র আমি জিজ্ঞেস করবো, এরকম কোনো স্টাডি টাইমিং বা শিডিউল ছিল, স্পেসিফিক রুটিন ছিল, বা আরেকটা জিনিস হয় যে থ্রু আউট দ্য প্রিপারেশন অনেকে টাইম ম্যানেজমেন্ট করতে পারে না, হুম, হুম, বা হয়তো কোশ্চেন করছে, স্যার আমার না 1 ঘন্টায় 20টাই কোশ্চেন হচ্ছে, তো আমার তো 1 ঘন্টায় 20টা কোশ্চেন করলে হবে না, আমি ফিজিক্সের, যেহেতু আমি ফিজিক্সের কথাই বলছি, হুম। 1 ঘন্টায় অ্যাটলিস্ট আমাকে 40-45টা কোশ্চেন করতে হবে, তো সেইটা আস্তে আস্তে কিভাবে হলো, মানে ইনিশিয়াল ডেজ থেকে হুম। আস্তে আস্তে ইমপ্রুভমেন্টটা কি করে হয়েছে? আচ্ছা, তো ইনিশিয়াল ডেজে একটু সমস্যা অবশ্যই, প্রবলেমটা হবেই, মানে যখনই আমরা একটা 45 কোশ্চেন ইন 1 আওয়ার, 1 আওয়ার 10 মিনিটস, ফিজিক্সের ক্ষেত্রে 1 আওয়ার 10 মিনিটসে হয়, বা বায়োলজির ক্ষেত্রে তো বাদই দিলাম, বায়োলজি 90 কোশ্চেন আমাদের 30 মিনিটসে করতে হয়, 30 মিনিটসে না করতে পারা মানে মানে এইবারে নিটেও কি 30 মিনিটসই হ্যাঁ, করেছিস? 30 মিনিটসে আমি কেমিস্ট্রিতে করেছি। কত টাইম লেগেছিল এবারে নিটেতে? এবারে কেমিস্ট্রিতে প্রায় 1 আওয়ার মতো আমি লেগেছিল। এগুলো নিয়ে পরে আসছি। হুম, আচ্ছা, হুম। তো প্রিপারেশন স্ট্র্যাটেজিটা বল, হ্যাঁ, কিভাবে স্টার্ট করেছিস, কিভাবে ইমপ্রুভ করছিস? হ্যাঁ, মানে এট ফার্স্ট আমাদের মানে একদম প্রথমে কনসেপচুয়ালি নিজেকে ক্লিয়ার রাখতে হবে। কনসেপ্ট যাদের ক্লিয়ার, তাদের অঙ্ক, থিওরি যাই দেওয়া হোক না কেন, তারা ইজিলি সেটাকে মানে করতে পারবে। আগে প্রথমে আমাদের টার্গেট করতে হবে যে যে কোশ্চেন গুলো আসছে, যে কোশ্চেন গুলো মানে এক্সামে আসছে বারবার, স্যারেরা হোক, ইনস্টিটিউট হোক, কোনো যে কোশ্চেন গুলো আসছে, ওই কোশ্চেন গুলো আমি পারছি না, যদি আমরা দেখি যে আমরা পারছি, তারপরে আমরা টাইমের কথা ভাববো। যদি দেখি আমরা পারছি না, তো আমার মতে প্রথমে আগে সেগুলোকে পারছিতে কনভার্ট করে, মেজরিটি হয়, সব আমরা কোনোদিনই সব পারবো এরকম অসম্ভব, কেউ কোনোদিন মানে স্যাররা অবশ্যই পারবেন, কিন্তু আমাদের পক্ষে হয়তো অতটা পারফেকশনে পৌঁছানো সম্ভব হবে না। তো মেজরিটি যে 45 কোশ্চেন এর মধ্যে 40টা কোশ্চেন আমি পারছি, কিন্তু হয়তো আমি 25 কোশ্চেন অ্যাটেম্প্ট করতে পারছি, এটাও যদি হয় ইনিশিয়ালি ঠিক আছে, কিন্তু ধীরে ধীরে আমাদেরকে 25 থেকে 27 টার্গেট রাখতে হবে, 27 থেকে 2 ইয়ার্স আমরা পাচ্ছি, 2 ইয়ার্স মাথায় রাখতে হবে আমাদেরকে ফার্স্ট হতে হবে। হ্যাঁ, হ্যাঁ, আস্তে আস্তে ফার্স্ট হতে হবে। একদিনে আমি যদি ভাবি 25 থেকে ডিরেক্ট আমরা 35টা করে দেবো, সেরকম হবে না। 25 থেকে 27 ছোট ছোট 2 বছর পাচ্ছি, 2 বছরে অনেকটা সময়। মানে ইনিশিয়াল ডেজে তোর কিরকম মার্কস আসতো মক দিলে? ইনিশিয়াল ডেজে যদি মক দিতাম, আমি তো বলছি 9-10 থেকে যেহেতু আমি পড়াশোনাটা করছিলাম। তুই 11এই বল, হ্যাঁ। 11 যে মক গুলো দিতিস, হুম। সেখানে আমি 720 যদি ধরি, বা আচ্ছা। ফিজিক্সে বেটার, ফিজিক্সে যদি 180 হ্যাঁ, হ্যাঁ, ধরি, হ্যাঁ, হ্যাঁ। 180 তে কেমন আসতো, মানে খুব ইজি পেপার হলে কেমন আসতো, খুব টাফ পেপার হলে কেমন আসতো? খুব ইজি পেপার হলে 170-র কাছাকাছি আসতো, আর যদি খুব টাফ পেপার হতো 140, 135, লোয়েস্ট 130ও পেয়েছি। হুম। তো আস্তে আস্তে মানে তুই বলছিস যে আস্তে আস্তে পড়তে পড়তে টাইম গুলো ম্যানেজ হয়ে যায়, প্রবলেম হয় না। প্রবলেম হয় না। হ্যাঁ, ওগুলোর প্রবলেম হবে না, ওগুলো ধীরে ধীরে যত আমরা প্র্যাকটিসের মধ্যে থাকবো, প্র্যাকটিস করতে করতে, সব নিট হোক, জেই হোক, যে কোনো জিনিস, এগুলো প্র্যাকটিসেরই জিনিস, এগুলো আমরা যদি খুব ইন্টেলিজেন্ট হই, খুব
পরিশ্রমী হই যাই হই না কেন, প্র্যাকটিসই বড় কথা। আমাদের বারবার বই পড়লে হবে না, যত প্রবলেম বেশি ফেস করতে পারবো সেটাই হচ্ছে সব মানে বেশি মেনলি ইম্পর্টেন্ট। ফিজিক্সের জন্য প্রবলেমটাই তোকে ক্ল্যারিফিকেশন হ্যাঁ, দেবে, হ্যাঁ, হ্যাঁ। যে প্যাটার্নস অফ প্রবলেম আমি যেন বেশি করি, প্যাটার্নস অফ প্রবলেমস কনসেপ্ট যেন আমার কাছে মানে বেশি স্টোর থাকে। কোনো কিছু লিমিট না যে না এটা যেইতে আসতে পারে বা নিতে, এরকম করে এরকম কোনো ডিলিমিটেশন থাকা আমাদের উচিত নয়। মানে যেটা যেটা প্রবলেম হোক। যেন আমি পারি হ্যাঁ, এমন হ্যাঁ, লেভেলের হ্যাঁ, কোশ্চেন। হ্যাঁ। আচ্ছা next। কেননা এখন পুরোটাই এখন নিট হোক যেই হোক 2024 সহজে 2025 করি না হচ্ছে। আর কোশ্চেন কোনোদিন রিপিট হয় না। পিআইকিউ আমরা করি ঠিকই, পিআইকিউ জাস্ট ফর আমরা প্র্যাকটিস যে আমরা টাইমে করতে পারছি নাকি ওই জিনিসটাকে না, ধরার জন্য। আমি এই কয়েকদিন আগে একটা জিনিস দেখলাম, মানে নিটের যেটা পেপার হয় বেসিক্যালি সেটা এরকম একটা পেজ দুটো কলমে ডিভাইড। আমি দেখছিলাম যে যেই যে কোশ্চেন, মানে যেই কিছু কোশ্চেন সেটা যেহেতু একটা সিঙ্গেল লাইনে আছে, স্ক্রিনে আছে, তো সেটাতে কি হয় না, হয়তো 3 লাইনের কোশ্চেন, 3 লাইনের কোশ্চেন কি 2 লাইনের কোশ্চেন, দেখে আমার ছোটই মনে হচ্ছে 2 লাইনের কোশ্চেন, কিন্তু যখন ওটা নিটের পেপারে যাচ্ছে ওই কোশ্চেনটা নিটের পেপার একটা লাইনে 5টা লেটার ধরবে। তো যদি ওইরকম 20টা লেটার থাকে দুটো লাইনে, 4টে লাইন হয়ে গেল, 4টে লাইন মানে ওটা লেন্দি লাগছে। অ্যাকচুয়ালি হয়তো কোশ্চেনটা লেন্দি না, কোশ্চেনের লেন্দি নাই, কিন্তু ওখানে দেখে দেখে মনে হচ্ছে লেন্দি, কেন কি ওটা তো দুটো কলমে ডিভাইড হচ্ছে। হ্যাঁ, তার মধ্যে আবার একটা কলমে 4টে কি 5টা লাইন আসছে। ওটাই যদি আমাকে যেইতে দিয়ে দেয় আমি হয়তো অতটাও হেজিটেট করবো না। হ্যাঁ, ক্যালকুলেশন লেন্দি হতে পারে, বাট কোশ্চেনটা দেখে কিন্তু লেন্দি মনে হচ্ছে। তো এই সাইকোলজিক্যাল বেনিফিট গুলো আমার মনে হয় যেই কোশ্চেন যদি কেউ করে তাহলে সুবিধা পাওয়া যায়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যেই কোশ্চেন অবভিয়াসলি এখন আমাদের নিটের যেরকম প্যাটার্ন স্টার্ট হয়েছে 2025 থেকে 2026 এর রিনিটের ব্যাপারে, রিনিটের নাম্বারটা একটু নাম্বারের ফ্লাকচুয়েশন হয়েছে ঠিকই, যে যেরকম কোশ্চেন লেভেল এসেছিল যে তাতে আমরা যেরকম র্যাঙ্ক ভেবেছিলাম হয়তো একটু কম হয়েছে, বাট এবারে একটু পড়াশোনা করেছে ছেলেরা। রিজন হচ্ছে এরা 2025 থেকে শিক্ষা নিয়ে পড়াশোনাটা করেছে। বাইরের স্টুডেন্টরা, হ্যাঁ, হ্যাঁ। ওরা কিন্তু রেগুলারলি যারা কোটাতে আছে হায়দ্রাবাদে আছে, ওরা ওই প্যাটার্নটা চেঞ্জ করেছে, 24 এর প্যাটার্নটা থেকে একটু চেঞ্জ এসছে। যদি আমাদের 2026 এর আসল যে পেপারটা হয়েছিল প্রথমে, তো সেটাও যদি রেজাল্ট বেরোতো তাতেও যে আমাদের এক্সপেক্টেড র্যাঙ্ক হতো এরকমও কোনো মানে নেই, কেননা তখন কোশ্চেনটা মডারেট লেভেলে হয়েছিল। মডারেট লেভেলে হওয়ার জন্য ছাত্ররা তো হার্ড লেভেলে প্র্যাকটিস করে গেছে, মডারেট লেভেলের কোশ্চেন পেয়ে গেলে একটু আউট পারফর্ম করার একটা প্রবাবিলিটিও বেড়ে যায়। মানে সব ধরনের কোশ্চেনই করতে হবে। হ্যাঁ, ওকে ওকে অরিত্র, নেক্সট আমি তোকে জিজ্ঞেস করবো যে এই 2 ইয়ার্স, তো 2 ইয়ার্স নিজেকে মোটিভেটেড রাখাটা একটা খুব বড় ব্যাপার, মানে একটা ঠিকঠাক রুটিনে থাকা, রেগুলারলি পারফর্ম করে যাওয়া। অনেক সময় টেস্টে কম নাম্বার চলে এলে ডিমোটিভেশন আমাদের কাছে এসে, টিচারদের কাছে এসে তোরা বলি স্যার আর ভালো লাগছে না, আর কতদিন নিটটা হয়ে গেলেই হয়। তো এই যে মোটিভেটেড থাকা নিজে পুরোপুরি ভাবে, তো এটা কিভাবে থাকতে? মোটিভেশন, প্রথম কথা তো টেস্টে মক টেস্ট, কথাটার নামে আগে মক টেস্ট চলে এসেছে, তাহলে প্রথমে আমাদের ডিমোটিভেট হওয়ার কি আছে? ওটা তো রিয়েল টেস্ট নয়। তবে অফকোর্স যে হ্যাঁ আমি মক টেস্ট বলে যে সেটাকে একদম পাত্তা দিলাম না, সেটাকে একদম হেলাই ছেড়ে দিলাম, যা পাচ্ছি যা হবে হবে, এরকম নয়। প্রত্যেকটা মক টেস্ট থেকে যে ভুলগুলো আমরা করছি সেই মক টেস্ট থেকে ভুলগুলো আমাদের ক্ল্যারিফাই করতে হবে যে আমি কোথায় ভুল করছি, সেগুলো থেকে ধীরে ধীরে সেটা থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে এই জায়গাগুলো আমি ঠিক করলে আমি এগুলো ঠিক করতে পারতাম। হ্যাঁ, তো আমাদের প্রত্যেকটা থেকে একটা শিক্ষা নিয়ে ধীরে ধীরে যেগুলো আমাদের ভুল হচ্ছে ওগুলোকে ঠিক করলেই মোটামুটি এক্সাম থেকে আমাদের ডিমোটিভেশনের কিছু নেই। আমাদের প্রথমে বুঝতে হবে এগুলো মক টেস্টে ডিমোটিভেট নয়, মক টেস্টটা নেওয়াই হচ্ছে আমাদেরকে কিছু শেখানোর জন্য, যে কিছু ডিফিকাল্টি হয়তো নিট লেভেল মানে ইনস্টিটিউট হোক বা কোনো পার্সোনাল টিউটর হোক, তারা যে কোশ্চেন সেট করে তারা সবসময় চেষ্টা করে যে নিটের থেকে একটু টাফার লেভেলের কোশ্চেন আমরা সেট করি। তাহলে যদি সেই লেভেলের কোশ্চেনটাকে আমরা ফেস করতে পারি তাহলে আমরা অবশ্যই নিটের পেপারটাকে মানে ইজিলি ফেস করতে পারবো। এই একটা মোটিভ নিয়ে হচ্ছে গিয়ে কোশ্চেন সেট করা হয়। কিন্তু ব্যাপারটা সেই পরীক্ষাতেও কিছু কিছু ছাত্রদের দেখা যায় যে ভালো স্কোর হয়ে যাচ্ছে, তখন মনে হয় যে আমার দ্বারা নিট হবে না, বন্ধুদের হয়ে গেল তো আমার হলো না, তো এরকম একটা ডিমোটিভেশন আসতে পারে। কিন্তু আমাদের ওটাকে ডিমোটিভেশন আর চ্যালেঞ্জ হিসেবে নেওয়া উচিত, যে পরের বার আমি ওর থেকে বেশি মানে ওর কাছাকাছি যাব বা ওর থেকে বেশি পাবো। ঠিক আছে, মানে চ্যালেঞ্জটা যদি কমপ্লিট না হয় আবার পরের বার চ্যালেঞ্জ নেবো। ডিমোটিভেট হয়ে গেলে আমাদের নাম্বার তো বাড়বেই না, বরং সেটা কমবে। আর টেস্টটাকে একটু অ্যানালাইজটা ভালো টেস্ট অ্যানালাইসিস মোস্ট ইম্পর্টেন্ট। মানে আমি অ্যাকচুয়ালি ওদের পড়ানোর থেকে বেশি টেস্ট অ্যানালাইসিস, মানে ওরা আলাদা ইনস্টিটিউটে এক্সাম দিত, সেগুলো আমার কাছে নিয়ে আসতাম, আমি সেগুলোকে সলভ করি। আমরাও কোনো যে একটা ইনস্টিটিউটে যদি আমি ধরছি আমি আকাশে পড়তাম,
তো আকাশেরই যদি শুধু আমি পরীক্ষা দিই, আমি এটা নয়, আমি আকাশেরও দিতাম, আমি অ্যালেনেরও পরীক্ষা দিতাম, আমি ফিজিক্স ওয়ালারও যদি কোনো সে লাস্টে যে মেগা টেস্ট সিরিজ শুরু হয়েছিল সেগুলোও দিতাম। তারপরে আমাদের যে কোটাতে সেই কি জানো একটা নতুন একটা ইনস্টিটিউট খুলেছে, নতুন নয় পুরা নয়, আইআইটি স্কুল নয়, একটা ভুলে যাচ্ছি নামটা, টিচারদের নিয়ে ওই যে নতুন একটা বেরিয়েছে না, আপনি বলুন না, ওই অ্যালেনে হচ্ছে গিয়ে অ্যালেনের সঙ্গে প্রত্যেকবার ওখান থেকে র্যাঙ্ক হবে, সিকার হচ্ছে কি যে শিকার। হ্যাঁ সিকারের টেস্ট সিরিজও দিতাম, কেননা শোনা যেত যে ওখানের কোশ্চেন এই কমন লেগে যাচ্ছে, রিপিট হতে হ্যাঁ পারে রিপিট হতে পারে, বাই চান্স যদি চলে আসে, আমাদের সব রকমের সঙ্গে ফেস করে রাখতে হবে, সব যে আমাদের সলভ করতে হবে লাস্টের দিকে সলভ করার সময় থাকবে না, এটা একদম বাস্তব কথা। লিমিটেশন নেই যে ইনস্টিটিউটে পড়ছি সেই ইনস্টিটিউটে হুম, বললাম, হুম। হয়তো আমার কাছে কেউ পড়ছে, অন্যান্য স্যাররা আছেন মেদিনীপুরে বা হ্যাঁ। অন্যান্য কোনো ইনস্টিটিউট আছে, যেখান থেকে পারবে কোশ্চেন সেখান থেকে correct। সেখানে মানে ওপেন অ্যাক্সেস, আর খুব মাইন্ডটাকে ওপেন মাইন্ডেড করতে হবে হুম। না আমি এখানে পড়ছি আমি এখানেরই করবো এরকম কোনো নয়। স্যার বলে দিলে এখানেরই করো, এরকম না, ঠিক আছে, তোমাকে নিজেরটা ভাবতে হবে। অনেকে বলবে যে ওই ইনস্টিটিউটের খারাপ, ওই ইনস্টিটিউটে করলে খারাপ হতে পারে কোশ্চেন, কিন্তু আমি দেখে নিলাম যে কোশ্চেনটা কেমন, আমি যদি পারি আমি করব না, আমি দেখে চলে যাবো, হ্যাঁ এটা পারবো এটা পারবো এটা পারবো, হ্যাঁ কিন্তু আমার একটা মোটামুটি সবকিছু জেনে যাও, জেনে যেতে হবে। যে কোনো টাইপের কোশ্চেন আসুক আমি যেন পারি। হুম। আচ্ছা অরিত্র, তোর কোনো ডেইলি রুটিন ছিল যে আমি এই টাইমে উঠবো, এই টাইমে ঘুমাবো, বা এই time এ এরকম একটা তো পড়বো? থাকতেই হবে না, মানে ডেইলি Regularly রুটিন। তুই এই রুটিনটা ফলো করছিস? মানে অনেকের থাকে কি, মানে তোদেরই বন্ধু সৌনক, আমি ওকে জিজ্ঞেস করছিলাম, তো ওর একটা কি রেগুলার টার্গেট নিতে যে এই টার্গেটটা আমি আজকে কমপ্লিট করবো। আবার অনেকে ডেইলি রুটিন থাকে, আবার অনেকে রুটিন, মানে আমি যারা নতুন স্টুডেন্ট আছে অনেকে রুটিন বানাতে পছন্দ করে, অনেকে করে না। আমি জাস্ট তোর প্রিপারেশনটা জিজ্ঞেস করছি, সেটা অন্য কারো কেউ ফলো করতে পারে নাও করতে পারে, কিন্তু তোরটা কি ছিল? আমার ছিল মানে ঘুম থেকে ওঠার টাইমটা ছিল আমার একদম ডট 9টা, আমি দেরি করে উঠতাম কারণ আমি দেরি করে ঘুমাতাম, আমার প্রায় 2:30 3টে যখন পড়তাম তখন 2:30 3টের দিকে শুতাম, কারণ আমি একটু রাত্রেবেলা পড়তে বেশি পছন্দ করতাম, লেট নাইট স্টাডি আমার হতে বেশি, যদি ওটা ভালো নয় অনেকে বলে, কিন্তু যাই হোক ডিপেন্ড করছে। আমি যেমন লেট নাইট স্টাডি পছন্দ করি না, বা তোর যেটাতে মানে প্রোডাক্টিভিটি বাড়বে সেটাই করা উচিত। হ্যাঁ। তো আমার যেটা মনে হতো যে এই সময় পড়লে আমার বেশি মনে থাকছে বা বেশি ওটা প্রোডাক্টিভ হচ্ছে, তো আমি ওটাই বেশি করতাম। তো যাই হোক আমি 3টে থেকে 9টা 6 ঘন্টা ডেলি একদম ঘুমাতাম, আর দুপুরবেলা খাওয়ার পরে আধ ঘন্টা, মানে জাস্ট একটুখানি খেতে যেটুকু সময় লাগে, তারপর আধ ঘন্টা একটুখানি বিশ্রাম নিয়ে নেওয়া, একটু ঘুমিয়ে নেওয়া, একটা শর্ট স্ন্যাপের মতো একটা নিয়ে নিতাম আর কি। যা হোক, তারপরে বিকেলে প্রথমত সৌনক হোক বা আমি হোক আমরা খেলতে যেতাম। আমার মানে খেলতে যাওয়াটা মনে করা হয় যে নিটের স্টুডেন্টদের হয়েছে বা যে স্টুডেন্ট হয়েছে, তো খেলতে গেলে একটা টাইম ওয়েস্টেজ হয়। মোবাইল ইউজ বা সোশ্যাল মিডিয়া ইউজ না করে তোরা খেলতে যেত। হ্যাঁ সোশ্যাল মিডিয়া ইউজ একদম মানে যতটা সম্ভব না করা যায় ততটাই ভালো। কিছু ছিল না, আমাদের অ্যাকাউন্টে ছিল না, হোয়াটসঅ্যাপ ছাড়া কিছুই ছিল না, ওরা হ্যাঁ খেলতে যেত। অবশ্যই খেলা একটা খুব ভালো জিনিস, খেলতে গেলে মাইন্ড রিফ্রেশমেন্ট হয়, বডি অ্যাক্টিভ হয়ে যায়। ফিজিক্যালি ফিট হওয়া যায়, ফিজিক্যালি ফিট হলেই মাইন্ড ফিট হবে, মাইন্ড ফিট হলেই পড়াশোনা একটা এনার্জি আসবে। আমি সারাদিন এটা ভেবেই পড়বো যে আমি বিকেলে খেলতে যাবো, ওটা একটা মোটিভেশন যে হ্যাঁ এখন যদি না পড়ি তাহলে বিকেল বেলা মা বলবে যে সারাদিন তো পড়িসনি, কে করতে খেলতে যাবে, এরকম একটা বকাঝকা খেতে হয় আর কি। ঠিক আছে, তার থেকে পড়ে নেবো তারপরে আমি খেলতে যাবো, এটা একটা সুন্দর জিনিস যে আমি খেললামও পড়লামও, আমার দুটোই হলো। তো খেলার জন্য যদি কিছু হতো তাহলে সৌনক দাসের তো 365 আইআইটি তে র্যাঙ্ক হতো না, আমারও যেরকম র্যাঙ্ক হয়েছে ওটাও হতো না। মানে ওদের একটা গ্রুপ আছে, হ্যাঁ সবাই খুব ভালো ভালো র্যাঙ্কার, ম্যাক্সিমাম জনই যেই বা নিট পেয়ে গেছে, সৌনক আরো সৌমিক পেয়ে গেছে, সৌমিক ভিট পেয়ে গেছে, সৌমিক এই ডব্লিউবিএ তে 500 এর র্যাঙ্ক করেছে। মানে ওদের যে গ্রুপটা সবাই কোনো না কোনো এক্সামে ওদের মানে ডিসেন্ট র্যাঙ্ক হয়েছে, কিন্তু ওরা সবাই রেগুলারলি খেলতে যায়। হ্যাঁ রেগুলারলি খেলতে যাওয়ার মানে একটা খুব বেনিফিট আছে, ওরা খেলতে যাওয়া উচিত, আমি তো বলবো উচিত। হ্যাঁ এক্সামের 1 মাস 2 মাস আগে একটুখানি ম্যানেজ করে করতে হবে, তার আগে রেগুলারলি ওরা খেলতো, আর অবশ্যই এটা বেনিফিটও আছে। আচ্ছা, এর মাঝেই আছে ক্লাস 11 যখন শেষ হবে সেই টাইমে নিট 2025 হয়। তো নিট 2025 আমরা একটা ড্রাস্টিক চেঞ্জ দেখি। নিট 2024 পর্যন্ত বা 2023 এখানে কোশ্চেন পেপার সাডেনলি অনেক ইজি হয়ে গেছিল কোভিড এর জন্য। নিট 2025 এ খুব টাফ কনসেপ্ট আছে, একটা অ্যাকুয়ারিয়াম কনসেপ্টের আমি কোশ্চেন তোমাদের পড়িয়েছিলাম সারফেস টেনশন, ওই টাইপের কোশ্চেন গুলো আছে। এমনকি অরিত্র, আই জেনুইনলি স্পিকিং, অরিত্র আই থিঙ্ক 2025 নিটের পরেই আমার কাছে এসেছে পড়তে,
হ্যাঁ 2025 নিটের পরে আমি এসেছিলাম। তারপরে ওর শর্ট করে মানে প্রথমে স্যার শুনেছিলাম একটু অ্যাডভান্স লেভেলে পড়ায়, আমি ভেবেছিলাম লাগবেন না, নিট তো নিটটাকে আমরা একটু ইজিলি নিয়ে নিয়েছিলাম 2024 অবধি নিটটাকে আমরা একটু ইজিলি, ছিল তার হ্যাঁ 23 24 এ ওই রকমই ওর কোশ্চেন হতো। হ্যাঁ এবার দিতে তারপরে যখন এরকম একটা ড্রাস্টিক ছিল 2025 এ, তখন আমাদের একটু নড়ে চড়ে বসতে হলো, তার জন্য আমরা খোঁজ খবর নেওয়া শুরু করলাম। আর সত্যি কথা বলতে যেই মেন অ্যাডভান্স এর জন্য স্যারের মতো আমি আজ পর্যন্ত দেখিনি। স্যার যথেষ্ট ভালো পড়ান। অন্যান্য স্যার আছেন আমাদের এই মেদিনীপুরে, আরো একজন স্যার আছেন রামিজ স্যার বলে, উনিও খুবই ভালো পড়ান, স্যারও খুবই ভালো পড়ান। মানে অফকোর্স স্যারের কাছে পড়লে থিওরি প্লাস ম্যাথমেটিক্যাল ক্লিয়ারেন্স তো আরো বেশি হবে। বেসিক্যালি সত্যি বলতে আমার কাছে ডাউটটা বেশি সলভ, হ্যাঁ ডাউট সলভ। তোরা আই থিঙ্ক রামিজ স্যারের কাছে পড়তাম, খুবই ভালো টিচার। হ্যাঁ তো স্যারের কাছে ওরা মেনলি মানে সাবজেক্টের নলেজ এগুলো স্যারের কাছে পড়তো, কিছু হয়তো কোনো কিছু মনে হলো, কোনো কিছু ভুলে গেছে, তখন ওরা আমাকে কনসাল্ট করতো, বা ডাউট যেগুলো স্যারের টেস্ট বল বা অন্যান্য টেস্ট বল সেগুলো আমি ক্লিয়ার করতাম। মানে 2025 এর পরে তোরা পার্টিকুলার কোনো বই করা স্টার্ট করলি ফিজিক্সে? হ্যাঁ অবশ্যই, মানে নিট 2024 এর পরে আমরা ভেবেছিলাম যে ওই একটা 2024 এর পরে মানে 4 এর কোশ্চেনটা দেখে বা 23 22 21 এরকম কোশ্চেন গুলো দেখে আমরা ভেবেছিলাম স্যারেরা যেগুলো করাচ্ছে সেগুলো তো করছি, তার সঙ্গে মক টেস্টও দিচ্ছি। আর তখনও আমি এমনকি অ্যালেন টেলেনের মক টেস্টও দিইনি, ভেবেছি ওই ওই কয়েকটা মক টেস্ট দিলেই হয়ে যাবে। কারণ কোশ্চেন সেরকমই আসতো, এতই সহজ আসতো, মানে দেখেই মনে হবে এটা পেরে যাবো ওটা পেরে যাবো, এটা শুধু টাইমের ব্যাপার, টাইম ম্যানেজমেন্ট করতে পারলেই গল্প শেষ হয়ে গেল। মানে তখন এটা টার্গেট হতো যে আমাকে 640 প্লাস পেতে হবে, 640 কি 650 670 680 এরকম একটা মার্কস স্কোর করতেই হবে, না হলে মানে সিলেকশন হবে না, এরকম একটা ভয় ছিল মনে। তো তারপরে তোরা কোনো পার্টিকুলার বই করা শুরু করে ফিজিক্সটাতে বলতে পারো? স্যারই আমাদের বলেছিল যে ফিজিক্স এর জন্য হচ্ছে গিয়ে আমাদের সেনগেজ ফলো করতে, আমাদের সেনগেজ করার জন্য মানে প্রচন্ড লাভ আছে। সেনগেজ বইটা থিওরি, এটা শুনি রামি স্যার মানে তোদেরকে বলেছিলেন যেই মানে পিআই কিউ অ্যাডভান্সের কিছু পিআই, হ্যাঁ 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 সেটাও অ্যাডভান্সের পিআই কিউ ডাইরেক্টলি না এলো, কোনো হয়তো পোরশন থেকে কোশ্চেন তুলে দিয়ে দিতে পারে, অ্যাডভান্সের কোশ্চেন প্র্যাকটিস করা হলো। হ্যাঁ আমি মনে করছি যে ওটা আমি পারবো না, কিন্তু না পারলেও ওই কোশ্চেনটাকে পড়ে ওই কোশ্চেনটা সলিউশন দিয়ে কিভাবে সলভ করলো, ওই যে একটা কনসেপ্ট আমাদের মাথায় ঢুকে গেল, ওই অঙ্কটা দেখে মানে অ্যাডভান্সের কোশ্চেন এমন মাল্টি কনসেপ্টের কোশ্চেন আসে যেগুলো পাটে পাটে কনসেপ্ট এলে এক একটা নিটের কোশ্চেন একটা জেই মেনের কোশ্চেন হয়ে যায়। মোমেন্টে মিনার ছেড়ে চারটি এবারে কোশ্চেন আছে, হ্যাঁ তার মধ্যে কোনো একটা তুলে দিল নিটে তুলে দিতে পারে, কোনো একটা জেই মেনে তুলে দিল, তো হতেই পারে। মানে প্যাটার্নটা দেখে রাখলে কি হবে, আমি কোনো না কোনো ভাবে সেখানে সলভ করে দিতে পারবো। হ্যাঁ 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 আমাদের যত সম্ভব কনসেপ্ট প্যাটার্ন করে যেতেই হবে, কেননা এই নিট যেই পরীক্ষাটাই হয় আনপ্রেডিক্টেবল, কেউ প্রেডিক্ট করতে পারবে না কি কোশ্চেন আসতে চলেছে, কিন্তু প্যাটার্ন প্রেডিক্ট করা যায় যে এরকম প্যাটার্নে আসতে চলেছে হয়তো, সেটাও প্রেডিক্টেবল অতটা নয়। আচ্ছা তুই কোন ইনস্টিটিউটে পড়তিস বা কোথায় কোথায়? শুধু আকাশ? শুধু আকাশে, মানে আমার সব নেওয়া ছিল, মানে পড়তামও পরীক্ষাও দিতাম ওখানে, ওটা মেনলি আমার ছিল, তার সঙ্গে অ্যালেনে ডিএলপি ছিল আর কি, ওটা মোটামুটি পরীক্ষা দিতে যেতে পারতাম। পিডব্লিউ ছিল না কিছু। পিডব্লিউ তোরা আই থিংক সেলিম স্যারের ক্লাস করতিস কোন কোন? হ্যাঁ কিন্তু ওগুলো সাবস্ক্রিপশন নিতে হয়নি, ওগুলো সব টেলিগ্রামে সব অ্যাভেলেবেল থাকে সব সময়, কিন্তু সেলিম স্যারকে তোরা খুব ফলো করতিস? হ্যাঁ আমরা প্রচুর সেলিম স্যারকে, মানে থিওরিটিক্যালি মানে স্যার আমাদের ম্যাথমেটিক্যালি স্ট্রং করেছে, সলিম স্যার আমাদের বা রামিজ স্যার, আমার রামিজ স্যার অনিরুদ্ধ স্যার এরা আমাদের ম্যাথমেটিক্যালি স্ট্রং করেছে, প্রবলেম কিভাবে ফেস করতে হবে এটা শিখিয়েছে, কিন্তু আমাদের থিওরিটিক্যাল যদি আমাদের বেস বলা হয় সেটা তৈরি করেছে বেস লেভেল থেকে, হ্যাঁ সলিম স্যার তৈরি করেছে। হ্যাঁ আর বাকি মানে তুই অন্যান্য কি কি তুই মানে সব টিচারকে অ্যাপ্রিশিয়েট করতে, মানে আমি নিজে ফিজিক্স এর তুই চাইলে অন্যান্য স্যারেদের নাম নিতে পারিস, কোনো প্রবলেম নেই। তুই কোথায় কোথায় পড়তিস তুই যদি বলিস, মানে অনেকেরই একটা তোদের কাছে অলরেডি এখন ফোন টোন অনেক আসছে বা বাড়িতেও পেরেন্টরা যাচ্ছে, তো বেটার এটা একটা গুড মিডিয়াম, মানে ইউটিউব দেখলে অনেকে জানতে পারবে। কোন কোন স্যারের কাছে পড়তিস? বাকি সাবজেক্ট মানে বাকি সব সাবজেক্ট নিয়ে, তাই তো? না ফিজিক্সে আমি প্রথম দিকে শুধু রামিজ স্যারের কাছে পড়তাম, মানে 9 10 স্যারের কাছে আমি 9 থেকে পড়তাম, 9 থেকে টিল নিট পর্যন্ত, টিল নিট অবধি আমি স্যারের কাছে পড়েছি। আর তারপরে স্যারের কাছে আমি হচ্ছে গিয়ে অনিরুদ্ধ স্যারের কাছে আমি 11 থেকে পড়েছি, 11 এর লাস্টের দিকে, মানে যবে থেকে 25 এর কোশ্চেনটা হয়ে গেল ওরকম একটা ভয়। 12 এ আমি তোদের ইলেকট্রোস্ট্যাট দিয়ে শুরু করি, আর ওইদিকে 1D মানে 1D 12 টাতে। তবে স্যারের হচ্ছে গিয়ে স্যারকে কাছে আমরা আগের গুলো একটু একটু কনসেপ্ট ক্লিয়ার করে নিয়েছিলাম, কেননা ওই কনসেপ্ট গুলো আমরা একটুখানি লোয়ার লেভেলে করেছিলাম, যেটা আমাদের একটু হায়ার লেভেলে প্র্যাকটিস করার জন্য স্যারের কাছে আমাদের করতে হয়েছিল। আর আর কেউ আর কোন স্যার যদি থাকে? আর কেমিস্ট্রি কোথায়?
ফিজিক্স বলে দিলাম না, ফিজিক্স তো আপনার কাছে আর আমি স্যারের কাছেই পড়তাম। আর কেমিস্ট্রি হচ্ছে গিয়ে প্রথম দিকে আমি সুদীপ স্যারের কাছে পড়তাম, সুদীপ মাইতি স্যার যথেষ্ট ভালো পড়ান। আচ্ছা, তারপরে যখন ওখানে বেসিক ফাউন্ডেশনটা হয়ে গেল, তারপর নিট 2025 এর পরে মানে একটুখানি টিচারের লোড একটু বেশি হয়ে যাচ্ছিল, তার জন্য আমি একটু শর্ট করছিলাম আর কি। শর্ট করতে টাইম ম্যানেজমেন্ট, হ্যাঁ সব স্যারেরাই ভালো, সবাই ঠিকই। হ্যাঁ, আমি একদম 12 এর প্রায় মিডিল অবধিও স্যারের কাছে পড়েছি, কিন্তু লাস্টে আর একদম আমার টাইম ম্যানেজমেন্ট হয়। তো আই থিংক অল ইন্ডিয়া র্যাঙ্ক বিলো 100 হয়েছে, বিলো 100 এ এসেছে। হ্যাঁ, ওই অনির্বাণ অনেক সময় হয় কি টাইম ম্যানেজমেন্ট, প্র্যাকটিক্যাল প্রজেক্ট, স্কুল, সেই আমাদের তো রানিং ইয়ার, তো ওই জন্য আমাদের একটু সমস্যা থাকে যে স্যারের সঙ্গে টাইম ম্যাচ হচ্ছিল না। কিন্তু যেই স্যারের কাছে 11 থেকে পড়েছে, হয়তো শেষে 3 মাস পড়তে পারেনি। হ্যাঁ, বা আমার কাছে কোনো স্টুডেন্ট পড়েছে, হয়তো শেষে 3 মাস আসতে পারেনি, তার মানে এরকম না যে না সেই স্যারের কন্ট্রিবিউশন নেই। সেই অরিত্রর কথা শুনলে বোঝা যায়, অরিত্র বলছে যে বেসিক একদম শুরুর দিকে যে কনসেপ্ট, ইন ডেপথ কনসেপ্ট বা যাই হোক, সেগুলো সুদীপ স্যার থেকে পেয়েছে, কিন্তু কোনোভাবে কোনো টাইম ম্যানেজের জন্য স্যারের কাছে কন্টিনিউ করতে পারি না, 2-3 মাস কন্টিনিউ করতে পারেন না, 2-3 মাস নয়, প্রায় 12 এর মাঝামাঝি 5-6 মাস, মানে অনেকটা পোর্শনই স্যার পড়িয়েছেন। মানে আর হচ্ছে কি আমি বলবো সঞ্জিত স্যার সত্যি কথা বলতে নো ডাউট খুবই ভালো স্যার। মানে কেমিস্ট্রির জন্য তো আমি বলবো খুবই ভালো। আমি কেমিস্ট্রিতে একটু কম পেয়েছিলাম, সঞ্জিত স্যার তো ফোন করে বকাবকি করছিল, ঠিক আছে, কারণ আমি কেমিস্ট্রিতে ভালো ছিলাম। মানে আগের বার নিটে আমি কম নাম্বার আসতো, কেমিস্ট্রিতে ধরো মানে 170 175 এরকম। আগের বার তো আমার 175 এসেছিল নিটে, মানে রিনিটটাতে আমি ফিজিক্সে কম পেয়ে গেছিলাম। কিন্তু এবারে হচ্ছে গিয়ে ফিজিক্সটাই আমাকে বাঁচিয়ে দিয়েছে আর কি। কেননা ফিজিক্সের পার্সেন্টাইল 99.68, মার্কস কত এসেছে ফিজিক্স? 137 এই নিটের রেসপেক্টে ডিসেন্ট মার্কস। হ্যাঁ, আগের বারে ওরকম সহজ কোশ্চেন আমার 132 চলে এসেছিল। আচ্ছা, এবারে ওটা হচ্ছে কি আগের বার মানে একটুখানি প্রেসার থাকে, তো ওই জন্য প্রেসারের জন্য গন্ডগোল হয়ে গেছিল। হ্যাঁ, অনেক কিছু ডিপেন্ড করে, এই জন্য নিটটা প্রথমটা খারাপ হলো। পরের নিটটা আবার হচ্ছে কেমিস্ট্রিটা খারাপ হয়ে গেছিল, কিন্তু প্রথমবার নিটে আমার কেমিস্ট্রিটা 175 ছিল। আচ্ছা, বায়োলজিটা বলে দিই। বায়োলজি হচ্ছে কি আমার প্রথমে অশোক স্যার, অশোক বেরা, হ্যাঁ অশোক বেরা স্যারের কাছে পড়তাম। 11-12 এর একদম এন্ড অবধিও আমি পড়েছি। তারপর স্যারও খুবই ভালো পড়ান, স্যার প্রচুর ডেপথে পড়ান, ঠিক আছে। আর তবে স্যারের তারপরে মানে একটুখানি লাস্টের দিকে ওই টাইম ম্যানেজমেন্ট, তারপর মানে এক্সামও স্যার প্রচুর নিতেন, মানে এক্সামের কোনো শেষ ছিল না। তবে কিছু কিছু মানে ভালো, মানে স্যারের সঙ্গে ফ্রিকোয়েন্সি ম্যাচের একটা ব্যাপার থাকে, মানে সারা 2 বছরই হয়ে গেল, লাস্টের দিকে ম্যানেজ হবে না, এটা একটা কেমন কথা হয়। কিন্তু তাও মানে লাস্টের দিকে আর টাইম ম্যানেজ করার একটা ব্যাপার থাকে, কোনটা বেশি প্রোডাক্টিভ আমাদের সেটা ভাবতে হবে। তো তারপর লাস্টের দিকে আমি প্রায় 4 to 5 মান্থস আমি হচ্ছে কি অখিল বন্ধু দে, সেই স্যারের কাছে আমার কাছে ঘরে পার্সোনাল স্যার পড়াতেন। তো হ্যাঁ, ওনাকে আমি চিনি অনেক দিন ধরে, আমি যেই বাড়িতে থাকি উনি এখানে থাকতেন। আচ্ছা, অখিল বন্ধু দে, তার কাছে আমি পড়ছিলাম। সে আমার ঘরে পড়াতেন স্যার, মানে অত্যন্ত ভালো স্যার। মানে কি বলবো, মানে এত হার্টলি, মানে আমি খুব কম পড়াতে শুনেছি। মানে নিট পরীক্ষা দিয়ে প্রথম কল এসেছিল অখিল স্যারের যে অরিত্র কেমন পরীক্ষা হয়েছে, তারপরে স্যারও ফোন করেছে, রামি স্যারও ফোন করে, সবাই ফোন করেছে, কিন্তু প্রথম কল একদম, হ্যাঁ খুবই ডেডিকেটেড স্যার, একদম মানে স্টুডেন্ট মানে তাকে একদম ছেলের মতো করে পড়াতেন, মানে একদম খুব ভালো পড়াতেন। আচ্ছা, অনেকের একটা কনসেপ্ট থাকে যে স্যার ইনস্টিটিউটে যাব না পার্সোনাল টিউটর, না দুটোই, বা ইনস্টিটিউটে তো কিছু বেনিফিট আছেই, তার সাথে কি পার্সোনাল টিউটর দরকার, মানে যারা আমাদের মতো যারা ডাউট ক্লিয়ারের জন্য বা কিছুর জন্য? হ্যাঁ, না স্যারের মানে ইনস্টিটিউটে অনেক সময় হয় হয়তো আমার 3টে সাবজেক্ট, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, অনেকের ফিজিক্স বায়োলজি ফ্যাকাল্টি ভালো, বা কেমিস্ট্রি বায়োলজি ভালো, ফিজিক্স ভালো না, সব ফ্যাকাল্টি সবসময় ভালো নাও হতে পারে। এবার আমাদের আকাশের বলতে সবই মোটামুটি ভালোই ছিল, কিন্তু খারাপ ছিল না, কিন্তু তাও একটু মনে হচ্ছিল যে একটা ব্যাকআপ একটা রাখতে হবে, যে হয়তো সবসময় আমি খড়গপুর রিচ করতে পারলাম না। আমি তো হচ্ছে স্যারের কাছে, স্যারের বাড়ির কাছে আমি থাকি, স্যার কোনো প্রবলেম হলে মানে জাস্ট 2 মিনিটের হাঁটা পথে আমি, মানে স্যারের মানে কোনো প্রবলেম হলে স্যারের কাছে চলে আসতে পারবো। মানে স্যার খুব মানে হেল্পফুলও ছিলেন, তাই জন্য আমাকে সবসময় সময়ও দিতেন।
তা যাই হোক, ব্যাপার হচ্ছে যে ইনস্টিটিউটের সাথে একটা ব্যাকআপ রাখা ভালো। হ্যাঁ ইনস্টিটিউটের সিস্টেমেটিক না, সিস্টেমেটিক রেগুলার এক্সামের শিডিউল থাকে। আর সেটা দিতে যেতে আমরা মানে একদম মানে আমাদের বাধ্য থাকি, আমাদের যেতেই হবে। অনেকজন দিচ্ছে, একটা র্যাঙ্ক আমরা বুঝতে পারি, অল ইন্ডিয়া র্যাঙ্ক বেরোয় সেখানে। সেখানে আমরা নিজেদের একটা পজিশন বুঝতে পারি যে এই পজিশনে আছি, আমাকে এইটা ডেভেলপমেন্ট করতে হবে, এই সাবজেক্টে এই পোর্শনে আমার একটুখানি ঘাটতি আছে, সেটা একটু মেকআপ করতে হবে। এগুলো বিভিন্ন রকম ব্যাপার থাকে, তো সেগুলো হলে ইনস্টিটিউটের দরকার আছে। গ্রুপ স্টাডি করতিস বা কোনো জায়গায় কোনো বন্ধুদের থেকে হেল্প নিতিস? কারণ তোদের একটা গ্রুপ ছিল, ধৃতিমান, তুই, সৌনক, এই যে আমাদের গ্রুপ স্টাডি হয়ে উঠতো না, কেননা গ্রুপ স্টাডি করার জন্য তো একই স্কুল হতে হবে। তো ধৃতিমান আর আমি নিটের স্ট্রিম হতে পারি, কিন্তু সৌনক আর আমি একটু আলাদা। সৌনক যেই অ্যাডভান্স স্ট্রিমে ছিল আর আমি নিটের স্ট্রিমে ছিলাম। তো নিটের স্ট্রিমে হওয়ার জন্য প্রথম দিকে ওই যে বললাম 24 থেকে 25 এর পরীক্ষা হওয়ার আগে অবধি সৌনকের সঙ্গে অতটা কথা হতো না, ম্যাক্সিমাম কথাটা ধৃতিমানের সঙ্গে বাই ফোন হতো। এখানে বলি ধৃতিমান মানে ধৃতিমান পাল, ধৃতিমান এবারে ভালো র্যাঙ্ক করেছে, 8 র্যাঙ্ক করেছে, 8 র্যাঙ্ক আর করেছে, নিটে 1044 র্যাঙ্ক। 1044 র্যাঙ্ক। আর সৌনকও এইচএস এ খুবই ভালো মার্কস পেয়েছে, আর যেই অ্যাডভান্সে 365 র্যাঙ্ক করেছে। তো ওরা মানে অ্যাকচুয়ালি এরা একটা গ্রুপ, এরা সবাই, আমি বলেইছিলাম যে এরা মানে একটা ক্লোজ গ্রুপ, আর এই ক্লোজ গ্রুপে সবাই কোথাও না কোথাও ভালো ভালো জায়গায় চান্স পেয়েছে। হ্যাঁ বল। তো তারপরে তো সৌনকের সঙ্গে মানে প্রথম যে কথা না হলো, দ্বিতীয়বার যখন 25 হয়ে গেল, তারপরে যত আমরা একটু হায়ার লেভেলের প্র্যাকটিস করতে থাকলাম, সেরকম ডাউটও তো সেরকম হায়ার লেভেলে হবে। অনেক সময় তো আমাদেরকে ফোন করেছিস, পাসনি হয়তো, পাইনি হয়তো, তারপরে হয়তো মানে সেই সময় আমার মনে হচ্ছে এটা আমার করতেই হবে, এটা মানে থাকে না কিউরিওসিটি, এটা এক্ষুনি আমাকে করতে হবে দিয়ে। বা সবসময় স্যারেরা তো খুব বিজি থাকেন, সবসময় স্যারের সত্যি এত ডাউট হতো আমাদের, প্রায় প্রতিদিন 150-200 ডাউট আনতাম আমরা প্রতি সপ্তাহে, স্যারেরা দেখে ভয় পেয়ে যেতেন। ঠিক আছে, কারণ এত সময় দেওয়া তো সম্ভব নয় কারোর পক্ষে, কারণ আমি শুধু একা স্টুডেন্ট নয়, স্যারের কাছে আরো হাজারো স্টুডেন্ট পড়েন, তো তার কাছে সবাইকে ক্লিয়ার করলে ডাউট গুলো আরো বেশি মনে থাকে। হ্যাঁ মানে একটু বেশি ফ্রিকোয়েন্ট হয়ে যায় যে এখানটা বুঝছেন তুই আবার বল, হ্যাঁ আবার বল, তুই মানে ভালো রকমের ডিসকাশন হয়, আর বেশি মাথায় গেঁথে থাকে যে জিনিসটা, যে মানে এই জিনিসটা আমি এর কাছে ক্লিয়ার করেছিলাম, এটা আমার মনে আছে। মানে আমি দেখেছি আমার মানে বন্ধুদের সঙ্গে যেগুলো ক্লিয়ার করেছি, আমার গুলো বেশি ভালো, বেশি দিন মেমোরিতে আছে, এখনো অবধি আমার কিছু কিছু মেমোরি আছে। মানে তোদের মধ্যে যারা নতুন স্টুডেন্ট, তোদের যদি মনে হয় যে কোনো বন্ধু হয়তো বায়োলজিতে ভালো বা ফিজিক্সে ভালো, কেমিস্ট্রিতে ভালো, তাদের সঙ্গে কম্পিটিশন নয়, তাদের সঙ্গে হেল্পফুল, যে আমি যদি কিছুতে ভালো হয় আমি তাকে সেটাই হেল্প করব, সে যদি কিছুতে ভালো হয় সে আমাকে সেটা হেল্প করবে। আমি যেমন এক্সাম্পল দিচ্ছি, সৌনক হচ্ছে ফিজিক্সে জোরদার ছেলে, মানে ফিজিক্সে একদম দুরন্ত ছেলে ছিল, খুবই ভালো ছেলে সৌনক। তো সৌনকের কাছে আমি ম্যাক্সিমাম টাইম ফিজিক্স ক্লিয়ার করতাম। আর সৌনক আর আমার মধ্যে ডিসকাশন হতো, কেন সৌনক কেমিস্ট্রি ডিসেন্ট টাইপের ছিল, মানে খুবই ভালো ছিল অবশ্যই, ডিসেন্ট টাইপের ছিল। তো আমি আর সৌনক মিলে কেমিস্ট্রি ডিসকাস করতাম, আর কে ফিজিক্স আমি ওর কাছ থেকে জানতাম, কমপ্লিটলি জানতাম যে এটা পারিনি, ওটা পারিনি, এটা বল, ওটা বল। ঠিক আছে, এটাও ঠিক, এদের ডাউট ক্লিয়ার করতে গিয়ে অরিত্র বা ধৃতিমানে যেমন অনেক কনসেপচুয়াল ডাউট, আবার অরিত্র খুব ইউনিক কোশ্চেন নিয়ে আসতো, হ্যাঁ অ্যাপ্লিকেশন বেস। তো সেইগুলো করতে গিয়ে আমাদেরও কোথাও না কোথাও ডেপথ বাড়ে। মানে হয়তো কোনো কোশ্চেন আমি আগে দেখিনি, সেই কোশ্চেনটা হয়তো আমার ডাউট ক্লিয়ার করতে 10 মিনিট 15 মিনিট লেগেছে, কিন্তু ওইটা যে আমার মাথায় বসে গেছে, ওটা আমি নেক্সট ইয়ারের স্টুডেন্টদেরকে যখন ডেলিভার করছি, সেটা আমি খুব স্মুথলি ডেলিভার করছি। তো এটাও আমার জন্য অনেকটা মানে নলেজ এনহান্সমেন্ট বলতে পারিস, তোদেরকে পড়িয়ে সেটা হয়েছে। তারপরে দিদিমানের সঙ্গে ম্যাক্সিমাম টাইম ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে তো নরমাল ডিসকাশন হতো, মানে প্রত্যেকদিন দিদিমানের লাস্টের দিকে আমাদের ইন্টেনসিভ ব্যাচ তৈরি, যারা মানে ভালো পারফরমেন্স করে, সৌনক মানে আমার কাছেই পড়তো, এরা হ্যাঁ সবাই ছিল, মানে সৌনক মজুমদার, সায়ম মাইতি, দিদিমান পাল, আমি, আকাশ সাধক, এর আর পবিত্রাও ছিল। হ্যাঁ হ্যাঁ, তো ওই সমস্ত ছেলেরা মানে ছেলেমেয়েরা আমরা একসঙ্গে একটা ব্যাচ তৈরি হয়, যে যারা ভালো পারফরমেন্স করে থ্রু আউট তৈরি করে, ইন্টেনসিভ ব্যাচ বলে, যারা জানে না বলে রাখে, যারা থ্রু আউট দা 2 ইয়ার্স ভালো পারফর্ম করে, ওদের নিয়ে একটা ব্যাচ বা গ্রুপ তৈরি হয়। ওই গ্রুপের স্টুডেন্টরা নিজেদের মধ্যে হয় কি মানে রেগুলার বেসিসে ইন্টেনসিভ একটা এক্সাম হয়, প্রতিদিন পরীক্ষা হয়, একটা করে এক্সাম হয়, একটা করে পেপার দেওয়া হয় বাড়িতে, মানে প্র্যাকটিস করতে। আমি করিয়েছি ওদেরকে, যেগুলো ওদের ডাউট হয়ে যায়। ফিজিক্স এটা বলতে পারবো, ডিসেন্ট কোশ্চেন খুব ভালো কোশ্চেন হয়, মানে সব প্যাটার্নের কোশ্চেন, এরকম না যে না কোনো কোশ্চেন সবই টাফ, এরকম না, কোনো কোশ্চেন হয়তো খুব টাফ, কোনো কোশ্চেন যেরকম নিট লেভেলে হয়, মানে সবটা ওরা কভার করে। হ্যাঁ,
মানে লাস্টের দিকে যদি ইন্টেনসিভের পরীক্ষাগুলো কেউ ঠিকঠাক দেয় তার পুরো সিলেবাসটা কভার হয়ে যাবে একবার। হ্যাঁ। আচ্ছা, নিট 2026 ফার্স্ট টাইম যখন তুই দিবি, যখন 3 ঘন্টা টাইম ছিল, তো ওই টাইমে তুই বল যে তোর মানে ইনিশিয়ালি তুই যখন দিতে গেলি, তোর মানে যারা ইনভিজিলেটর ছিলেন তারা কি খুব কুইকলি মানে তারা কতটা সাইন টাইম মানে তারা কতটা কম্পেটেবল? অবশ্যই তারা কম্পেটেবল, তারা অনেক সিনিয়র, কিন্তু হয় নাকি অনেকে হয়তো সাইন করাচ্ছে 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট নিয়ে মানে আমার ক্ষেত্রে ওটা হয়, আমার ক্ষেত্রে ওটা অতটা হয়নি, তবে প্রথমবারে না হলেও প্রথমবারে হয়নি আমি বলবো, কেননা স্যারেরা যতটা সম্ভব আগে সই করিয়ে নেওয়া, মানে এক্সাম স্টার্টের আগেই সই করিয়ে নেওয়া, বাবার নাম লেখা, মায়ের নাম লেখা, রোল নাম্বার, ফর্মালিটিস গুলো আগে হয়ে যায়। হ্যাঁ, শুধুমাত্র একটা হয় যে যেটা কোশ্চেন বুকলেট নাম্বার হয়, আর সেটা আমাদেরকে ওএমআর এ একটা সিট আছে ওখানে ফিল আপ করতে হয়। ওটা তো যতক্ষণ না কোশ্চেন আমরা পাচ্ছি সেটা তো জানতে পারবো না আমরা, ওইটুকু জিনিসটা বাদ দিয়ে বাকি যা যা করার তারা করে রেখেছিলেন। খুবই হেল্পফুল ছিলেন, সেকেন্ড টাইমও ভালো হেল্পফুল ছিলেন, তবে কিছু কিছু সাইন টাইনের ব্যাপারে একটু বেশি ফর্মালিটি তারা মানে দেখাচ্ছিলেন, যেহেতু একবার লিক হয়ে গেছিল, তাহলে কিছু করার থাকে না। হ্যাঁ। তোর ফার্স্ট টাইম কত মার্কস আসছিল? 665 থেকে 670 মনে হচ্ছিল। 670 হয়তো একটা কোশ্চেনের রং অ্যান্সার কি একটা এসেছে বলে মনে হচ্ছিল, চ্যালেঞ্জ করলে হয়তো ঠিক হতো। 665 হচ্ছে আমার মনে আছে, আমি বাড়িতেই ছিলাম মনে হয়, অরিত্র হঠাৎ করে আসে, এসে বলে স্যার এরকম মার্কস আসছে। হ্যাঁ, একবার তুই দেখা করে গেছিস? আমি দেখা করে গেছিলাম। তারপরের দিন হঠাৎ করে নিউজটা আসে যে ক্যান্সেল হয়ে গেছে। তো ক্যান্সেলেশনের ইমপ্যাক্ট তোর উপর কিরকম ছিল? মানে একদিন বা দুদিন তোর মানে তুই হঠাৎ নেক্সট ইয়ার জানি না, মানে হতেও পারে, আমরা চাইবো না হোক, কিন্তু বলা তো যায় না। তো ওই ইমপ্যাক্টটা তোর উপর কি খুব বেশি পড়েছিল, বা তুই কতটা কুইকলি রিকভার করেছিলি? আমার মনে আছে তারপরে আমরা ক্লাসও স্টার্ট করে দিই। এক মাস আমি তখন অফলাইন ক্লাস নিচ্ছিলাম না, অনলাইন নিচ্ছিলাম, কখনো কখনো এক দুবার তুই অফলাইনে আসছিলাম আমি, মানে আমি আসলাম আর বাকি অত দূরে দূরে থাকে, আমি কাছে থাকি বলে আমি মাঝে মাঝে চলে কাজ করেছিলাম। আমরা 10-12 জনের একটা গ্রুপ ছিল, হ্যাঁ, সেখানে মানে যার যা ডাউট হতো সবাই একসঙ্গে, আর খুব রিসেন্ট খুব ভালো ভালো ডাউট আসছিল, মানে এখনো আছে আমার কাছে, আমি নতুন 12 ওগুলো পাঠিয়েছি। আমরা প্রায় 500-550টা ডাউট ক্লিয়ার করেছি। অনেক বেশি, 500-550 তো এক একটা ছেলে হয়তো পাঠিয়েছিল। হ্যাঁ, মানে ভেরিয়াস, অবশ্যই কিছু কমন ডাউট ছিল। হ্যাঁ, কমন ডাউট ছিল অনেক। তো আমরা মানে একই ইনস্টিটিউটের পরীক্ষা দিলে তো একই ডাউট হয়ে যায়, কিছু করার নেই। তো ওই যে আবার রিপিট ভাবে এক্সাম দেওয়া, তার প্রিপারেশন নেওয়া, ওই জায়গাটাতে কিভাবে নিজেকে রিকভার করলি, মানে কুইকলি রিকভার কিভাবে করলি? মানে সত্যি কথা বলতে এক্সাম যখন ক্যান্সেল হয় মানে সবাই তো ঘুরতে ঘুরতে চলে গেছে, সবাই একটু রিল্যাক্স হয়ে গেছে। অরিজিৎ দার্জিলিং এ চলে গেছে, দার্জিলিং চলে গেছে, দার্জিলিং থেকে ফিরছি, হাই হাই কি হয়ে গেল, আমার ট্রমাটাইজ লাগছে সেই, মানে ও দার্জিলিং এ মনে হয় গরম লাগছিল, যাই হোক। তবে পরীক্ষাটা ক্যান্সেল হয়ে যাওয়ার পর সত্যি কথা বলতে মানে একদিন দুদিন তো মানে কিছু বইগুলো জাস্ট উল্টেই রেখেছি, কিছু পড়ার আর মনই করছে না, মানে একটা হয় না, মানে প্রায় 9-10 দিন আমরা পুরো পড়াশোনা থেকে ডিটাচ হয়ে গেছি। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে নিয়েছি, রোজ চ্যাট চলছে, বন্ধুরা ঘুরতে যাওয়ার প্ল্যানিং চলছে, সেগুলো একসঙ্গে করার সুযোগ পেয়েই একটা আলাদা মজা হচ্ছিল। আর তারপরে তার থেকেও বড় একটা বেশি ফ্রাস্ট্রেশন যে আমাদেরই বন্ধু যেমন সৌনকদের পরীক্ষা প্রায় সামনাসামনি, মানে আমাদের 3রা মে হয়েছিল, 12ই মে এক্সাম ক্যান্সেল হয়েছিল, আর সৌনকদের পরীক্ষা ছিল 17ই মে। তো 17ই মে যদি হয় তাহলে ওদের আমাদের তো পরীক্ষা আবার হতে 21শে জুন হয়ে গেল। তো ততদিনে 21শে জুনকে আমাদের যারা মানে ক্লোজ ফ্রেন্ডরা তারা সব বাইরে বাইরে সব মানে তাদের কলেজ পাচ্ছে, চলে যাবে এরকম। তার মানে আমরা ভাবছি যবে কি আমরা পরীক্ষা দিয়ে বেরোবো তবে কি আমরাই শুধু পড়ে থাকবো, আমাদের বন্ধুরা আর কেউ থাকবে না, তারা ততক্ষণকে কলেজে গিয়ে বসে থাকবে। এটা একটা ফ্রাস্ট্রেশন হয়ে যাচ্ছিল। তারা হয়তো খেলতে যাচ্ছে, আমাদেরকে তারা রিল পাঠাচ্ছে, অথচ আমরা দেখতে ইচ্ছা করছে অথচ দেখতে পাচ্ছি না, মানে এটা খুব মানে নিজেকে বেঁধে রাখতে হচ্ছে, আবার নতুন করে রিস্টার্ট জিরো থেকে আবার শুরু করা। হ্যাঁ, আচ্ছা, আর ওই রিনিটেড টাইমে তুই ম্যাক্সিমাম কি আর থিওরিতে ধ্যান দিয়েছিলি না তখন প্রবলেমই করছিলি বেশি? থিওরি জাস্ট মানে আমার প্ল্যানিং যেটা ছিল যে মনে তো আছে সবই, শুধুমাত্র 1 উইক আমাকে সময় দিতে হবে নিজেকে, একটু যে থিওরি গুলো আমি পড়েছিলাম, যে ফর্মুলা গুলো হোক বা যে থিওরি গুলো এনসিইআরটি, বায়োলজির ক্ষেত্রে এনসিইআরটি অবভিয়াস পড়তে হবে, বায়োলজি আর কেমিস্ট্রির ক্ষেত্রে। ফিজিক্সেও আমাদের কিছু কিছু স্পেসিফিক চ্যাপ্টার আছে, স্যার বলে দিবেন ঠিক, সেই স্পেসিফিক চ্যাপ্টার গুলোতে আমাদের একটু এনসিইআরটির উপরেও জোর দিতে হয় ফিজিক্সের ক্ষেত্রে।
সেগুলোর উপর একটুখানি রিভিশন করা, কারণ সেগুলো পরীক্ষার আগেরটাতেই আমি পড়েছিলাম, কারণ তার আগে আমিও পড়িনি, কেননা জানি যতই আমরা এনসিইআরটি ফিজিক্সের বিশেষত যদি বলি ওটা পড়ি না, বাকিগুলো পড়তে হবে। সারা 2 বছরে আমাদের মেন ফোকাস থাকবে বায়োলজি আর কেমিস্ট্রির জন্য এনসিইআরটি। শুধু ফিজিক্সটার ক্ষেত্রে লাস্টের ওই 2 মাসে আমি একটু প্রিপেয়ার করেছিলাম যে ফিজিক্সেরও এনসিইআরটি আমাদের পড়তে হবে। তো ওই যেগুলো ভুলে গেছিলাম সেগুলো আবার ঘুরে পড়ার জন্য 1 সপ্তাহ নিজেকে টাইম দিয়েছিলাম। তারপরে আমি একদম যে কোয়েশ্চেন প্র্যাকটিস করা শুরু করেছিলাম, ধীরে ধীরে প্রচুর টাফ লেভেলে নিয়ে চলে গেছে। আচ্ছা, এর মাঝে আছে বোর্ডস। বোর্ডস। আচ্ছা, বোর্ডস এর জন্য কি খুব আলাদা করে অনেকে না। বলে স্যার বোর্ডের জন্য আলাদা পড়ছি, নিটের জন্য আলাদা, যেই জন্য আলাদা, মানে এটা অনেকেই বলে। 11 যারা আছে তাদের মধ্যে বেশি আছে। হ্যাঁ, ক্লাস 12 আমাদেরও ছিল, আমাদেরও ছিল। তোদের হয়তো ছিল, স্যার হ্যাঁ। বোর্ডের জন্য আলাদা, নিটের জন্য আলাদা, যেই জন্য আলাদা। হুম। আচ্ছা, এই আলাদা আলাদা কি মানে অ্যাকচুয়ালি আমার মনে হয় টেনশন বা ফোর্স এ ফিজিক্যাল টিএম এ বোর্ডের স্যারও পড়ালে আমরাও তাই পড়াবো। আমরা সেই তা এর জন্য কি আলাদা আলাদা কোনো কনসেপ্ট আসছে না? না না না, নিটটা যদি কেউ ভালো করে কেউ করে বা যদি যেইটা ভালো করে করে বোর্ডটা হয়ে যাবে। কনসেপচুয়ালি এখন তো আরো সুবিধা করে দিয়েছে। ওএম একটা 35 মার্কসের মানে সায়েন্স সাবজেক্টে 35 মার্কস আমরা ইয়েতে পাচ্ছি, যেটাকে MCQ এমসিকিউ পাচ্ছি। মানে ওখানে আমরা ফুল নিট ফোকাস করলে ওখানে 35 আউট অফ 35 আমরা আরামসে পেয়ে যাবো। শেষের দিকে মনে হয় তোরা রায়মাটি নিয়েছিল, তখন আমি ওইগুলো হ্যাঁ হ্যাঁ, কতগুলো এক সপ্তাহ 1 সপ্তাহ মতন পড়তে হয়। মানে যার কনসেপ্ট থাকবে, আমাদের তো আর এরকম না যে ক্লাস 10 এর মতো সূত্র লিখতে দিবে। আমাদের ক্লাস মানে বোর্ডেও হচ্ছে কি ম্যাথই করতে দেয়, টুকটাক হয়তো মানে কিছু প্রুফ থাকে, ওগুলো একটু হয়তো করতে, কিন্তু ওগুলো তো ম্যাথমেটিক্যাল জিনিসই, যেগুলো দেবে সেগুলো তোকে নিটের জন্য করতে হবে। নিটের জন্য করতে হবে। আর আমি বলবো সবসময় যেগুলো আমরা ফর্মুলা পড়ি ওগুলোর প্রুফ মনে রাখার দরকার নেই, কিন্তু প্রুফ গুলো একবার দেখা ভালো, কারণ প্রুফ যত আমরা দেখি না সেই জিনিসটা সম্বন্ধে আমাদের ক্ল্যারিটি তত বেশি হয়। এক্স্যাক্টলি, মানে প্রুফটা জেনে রাখা উচিত, তবে আমার ফর্মুলা মাথায় থাকবে, প্রসেসও মাথায় থাকবে, যে আমার যদি কোনো কোশ্চেন দিলে সেটাও মাথায় থাকবে। হ্যাঁ, সেটা কোশ্চেন মাথায় থাকবে। আর তার থেকে বড় কথা যে যদি আমরা এক্সাম হলে যদি কোনো একটা ফর্মুলা ভুলে গেছি চট করে, তাহলে মনে করতে হবে। আমরা প্রুফটা জানি, যা হোক করে আমরা ঘুরে ফর্মুলাটা নিয়ে চলে এসে প্রুফ করে দিলাম হয়তো। এবার ওই টাইমটা থাকে না ম্যাক্সিমাম টাইমে, কিন্তু একটা ব্যাকআপ আর কি। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ মানে বাই চান্স না হলো By chance টাইম আছে আমি করে নিই। হ্যাঁ, করে নিতে পারবো। আচ্ছা অরিত্র, তুই এনসিইআরটি মানে ফিজিক্সের জন্য এনসিইআরটি কিরকম ফলো করতিস বা স্পেসিফিক কোন কোন চ্যাপ্টার গুলো পড়িস? আমি তোকে বলেছিলাম, হ্যাঁ, হ্যাঁ। আমি স্টুডেন্টদেরকে তো বলি, হুম। বাট তোর যেগুলো যা মনে আছে তুই শেয়ার কর। আমার যেগুলো মেইনলি আমি ফোকাস করেছিলাম, মডার্ন ফিজিক্সে যে 3টে চ্যাপ্টার থাকে আমাদের, ডুয়েল নেচার অফ পার্টিকলস এন্ড ম্যাটার, দ্বিতীয়ত অ্যাটমস আর অ্যাটমস নিউক্লিয়াই, আর সেমিকন্ডাক্টর। হ্যাঁ, এই 4টা চ্যাপ্টার আমাদের মডার্ন ফিজিক্সে একদম এনসিইআরটি যেন খুব ভালো করে পড়তে হবে, মানে একদম ওগুলো মনে রাখতেই হবে, কিছু করার নেই। আর সেকেন্ডলি যদি বলা হয়, আমি ইলাস্ট্রেশনটা বলি পড়তে। হ্যাঁ ওই GPM হ্যাঁ মানে প্রপার্টিজ অফ যেটা সলিড ফ্লুইড দুটোই, ওই দুটো একটুখানি পড়ে রাখা ভালো। এনসিইআরটি ম্যাগনেটিজম ম্যাটারের জায়গাটা ম্যাগনেটিজম এন্ড ম্যাটার, ওটা তো পুরোপুরি এনসিইআরটি তেই আছে, স্যারেরা হয়তো পড়াতেও জান না ওই চ্যাপ্টারটা, ওটা এনসিইআরটি থেকেই পড়তে হয় আমাদেরকে। ভালো করে পড়তে হয়। হ্যাঁ, আর আরেকটা চ্যাপ্টার আছে আমাদের 11 এ কাইনেটিক থিওরি অফ গ্যাসেস, কেটিজিটা পড়তে হয়, থার্মোডাইনামিক্সটা একটু পড়তে হয়, হ্যাঁ। আর হচ্ছে গিয়ে আর তেমন কিছু পড়তে লাগে না এনসিইআরটি থেকে। হ্যাঁ, মানে এই মানে মেকানিক্স তো সব জায়গাতে মেকানিক্স সবই, হ্যাঁ মেকানিক্স পুরোপুরি ম্যাথমেটিক্স, যত বেশি যে যত ভালো ম্যাথমেটিক্স করবে তার মেকানিক্স তত ভালো স্ট্রং হবে। ইলেকট্রোস্ট্যাটিক শিল্ডিং, হ্যাঁ এটা আমি তোদের করতে বলেছিলাম, বা ক্যাপাসিটরের জায়গাটা ডাইইলেকট্রিক কি, ওগুলো সব সেনগেজে আছে ক্লিয়ার একদম, সেনগেজে খুব সুন্দর করে সব দেওয়া আছে। তবে স্যারের ক্লাসে আরো বেশি ভালো বোঝা যায়, আমি তো সেনগেজ পড়ে প্রথমে বুঝতেই পারিনি। হ্যাঁ, মানে ওইগুলো করতে করতে হয়ে যায়। আচ্ছা, লাস্ট অরিত্র, পডকাস্টের শেষের দিকে চলে এসেছি, অরিত্রর কাছেও সময় নেই বেশি। 2026 নিট হলো, রেজাল্ট বেরোলো, এখন সময় কি করে কাটছে বা এখন ফিলিংটা কি, বা ফার্দার টার্গেট কি, পরে তুই কি করতে চাস? এখন এইটা তো জাস্ট স্টার্ট। আমি বারবারই বলি যে নিট ইউজি জাস্ট একটা এন্ট্রান্স, আমি একটা ভালো কলেজে যাব, সেই এরপরে রাস্তা অনেক দূর, রাস্তা অনেক বাকি, অনেক কঠিন। এরপরে রাস্তা, এই রাস্তাটা যেটা পেরিয়েছি সেটার থেকেও কঠিন জেনেই আমাদের এটাই নামতে হবে। রাস্তাটা তোরা পেরিয়েছিস মানে তোরা ম্যাচিওর হয়ে গেছিস, আমরা ম্যাচিওর হয়ে গেছি। হ্যাঁ, আই এম সার্টেনলি শিওর যে তোরা পরে আরো ভালো করবি। তো তোর প্ল্যান কি, মানে তুই যা শেয়ার কর সেগুলো, ফুল প্ল্যানিং, যে লাইফ প্ল্যানিং, মানে তুই পরে কি করতে চাস, কিভাবে কি এগোতে চাস? তো এখন খেলাধুলাই কাটবে, যতদিন না কলেজে উঠা হচ্ছে ততদিন খেলাধুলাই কাটবে। কলেজ যাওয়ার পরে কলেজ যাওয়ার পরে প্রথমত একটা আমাদের থাকে, যেটা আমি বলে দিচ্ছি, যেটা মানে এমবিবিএস করলে একটা অনার্স হয়, যে অনার্স হচ্ছে কি সব ডাক্তারের থাকে না। হ্যাঁ, তো এমবিবিএস এ অনার্স বলে একটা জিনিস হয়।
অনার্স মানে হচ্ছে কি যারা মানে এমবিবিএস ব্র্যাকেটে অনার্স লেখা থেকে খুব স্পেসিফিক ডাক্তার, সব ডাক্তারের লেখা থাকে না, ওরা খুব ডিস্টিংগুইশড কিছু ডিস্টিংগুইশ মানে 75% মার্কস পেতে হয়, যেটা আচ্ছা। মানে মানে এক্সাম হয় ওদেরও তো মানে সেমিস্টার ওয়াইজ হয়, তো এগ্রিগেট আমাদের 75% পেতে ওই হয়। যে প্রফ গুলো হয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা 75% পেলে এমবিবিএস অনার্স লেখার মানে তোমার মানে অথরিটি অথরিটি থাকে, নাহলে অনার্স লেখার অথরিটি থাকে না। আচ্ছা আর দ্বিতীয়ত এমবিবিএস অনার্স করার, যদি এমবিবিএস ওটার চেষ্টা থাকবে যে এমবিবিএস অনার্স করে বের হওয়ার। আচ্ছা, এখন নেক্সট একটা টার্গেট আছে এমবিবিএস অনার্স করার আগেও, যে যদি এএফএমসি তে হয়, আর্মড ফোর্স মেডিকেল কলেজ বলে একটা কলেজ হয়, মানে পুনেতে আছে, একটাই কলেজ আছে। এমস দিল্লির পরে সেকেন্ড র্যাঙ্কিং এ, যদি ইউটিউবে দেখবেন ওম পান্ডে যারা কলেজ নিয়ে কথাবার্তা বলেন, তারা সবাই বলে এমস দিল্লির পরে এফএমসি পুনেরই অনেকের টার্গেট থাকে। তো এফএমসি পুনের জন্য খুব রেসপেক্টেবল জব, আর্মির ডাক্তার হওয়া, আর্মির ডাক্তার, আর খুব সিকিউর ফিউচার থাকে ওতে। এটাই যেমন কি যে আমি এমবিবিএস করে বেরোলাম তো ঠিকই, 4.5 বছর 5.5 বছর আমরা লাগিয়ে তো দিলাম ঠিকই, কিন্তু এরপরে আমরা আবার জবলেস হয়ে যাই, কেননা এখনের যা সিচুয়েশন, নর্মাল এমবিবিএস এর এখন কোনো ইম্পর্টেন্স তেমন একটা নেই। কিন্তু এখন ধীরে ধীরে যদি মানে সার্ভিস মানে বাড়লেও ডাক্তারের সংখ্যা তো কম ছিল, এখন বাড়ছে ধীরে। হ্যাঁ মানে স্পেশালাইজেশন চাই, হ্যাঁ, কিন্তু এফএমসি গেলে এমবিবিএস এর পরে এমবিবিএস এর পরে একটা জব পাওয়া যায়, একদম সিকিউরড জব পাওয়া যায় গভর্নমেন্ট। আর যদি এফএমসি হলো ঠিক আছে, ওয়েল এন্ড গুড, যদি না হলো এরপর কি এমডি না এমএস কোন লাইনে দিবে? এমএস, আমার সার্জারিতে সবসময় খুব ইচ্ছা। এমএস তারপর স্পেশালাইজেশন করবি। আমার এমসিএইচ করার ইচ্ছা আছে, মানে এমসিএইচ বলতে যেটা কার্ডিওর যেটা ইয়েতে থাকে, মানে এমএস এর পরে এমসিএইচ হয়, একটা এমডি হলে ডিএম হয়, এমএস হলে এমসিএইচ হয়, এমসিএইচ হয়, আরো অনেক রকম আছে, আমি বলছি কার্ডিওর জন্য এমসিএইচ হয়। আচ্ছা, তো ওটার পর এমসিএইচ করে নিয়ে আর কিছু আপাতত করার ইচ্ছা নেই। তারপর এবার হচ্ছে গিয়ে এবার হচ্ছে এবার অনেক লং প্রসেস, মানে সেই না, তারপরে আবার এফআরসিএস হয়, সেটা ব্রিটেনে গিয়ে করতে হয়। হ্যাঁ, অনেক রকম থাকে ওগুলো, নানা রকম, ওগুলো ডিগ্রি নানা রকম, যত যার ডিগ্রি থাকবে তত তার মনে করা হয় তার জার্নাল বেরোবে। আর তারপরে আমার আরেকটা ইচ্ছা আছে যে যদি ডাক্তারও হই, সার্জেনও হই, তাও একটা রিসার্চের দিকে একটুখানি এর ঝোঁক আছে, মানে কলেজে থেকেও আমি একটু রিসার্চ করার একটা ইচ্ছা আছে। অনেকে রিসার্চ করে, হ্যাঁ, মানে মেজর রিসার্চ বড় বড় সার্জনরাই করছে। সেই ঠিক আছে অরিত্র, থ্যাঙ্কস ফর গিভিং আস টাইম। যদি কারো কোনো কোয়ারি থাকে, আমি অরিত্র তোর মেল আইডি বা কিছু একটা দিয়ে দিস, সেটা আমি পোস্ট করে দেবো। যদি কেউ তোকে কিছু কোশ্চেন জিজ্ঞেস করে একটু হেল্প করে দিস, এখন তো তুই ফ্রি আছিস। হ্যাঁ, কোনো জুনিয়র যদি কেউ, আমি নাম্বারটা শেয়ার করছি না, হ্যাঁ, মেল আইডি শেয়ার করছি, মেল আইডিতে যদি কেউ অরিত্র থেকে আমি নিয়ে ডেসক্রিপশনে শেয়ার করে দেবো। যদি কেউ চাই ওর সাথে কথা বলতে, বেটার, এখানে এখন ওরা মেডিকেল কলেজে গেলে ট্যাব বা ল্যাপটপ ইউজ হবে, ওখানে মেলটাই বেশি ইউজ হবে, তো ওখানে রিপ্লাই ব্যাক করবে। আর বাকি আমরা আরো সবার সাথে পডকাস্ট নিয়ে আসবো। থ্যাংক ইউ এভরিওয়ান, বাই।